This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি, সর্বোচ্চ আদালতে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ সিবিআই এর। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখছেন প্রধান বিচারপতি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তীর কাছে সরাসরি চলে যাব। শ্রাবন্তী, দেখো, আজকের দুটো রিপোর্ট জমা পড়ার কথা ছিল, তার মধ্যে ইতিমধ্যে সিবিআই এর পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, যেহেতু চার্জ ফ্রেম গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নিম্ন আদালতে, তাই আপাতত এরকমভাবেই তদন্ত চলবে এবং সেই অর্থে কোনো রকম মন্তব্য এ বিষয়ে করা যাবে না। একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল তার বক্তব্য যে যাতে দ্রুত তদন্ত শেষ করা যায় সেদিকে যাতে নজর দেওয়া হয় তার কথা তিনি বলেছেন। আগামী পরবর্তী শুনানি 11ই নভেম্বর থাকছে এবং তদন্তের অগ্রগতির পরবর্তী রিপোর্ট 4 সপ্তাহ পরে জমা দেবার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। পরবর্তী তদন্ত রিপোর্ট জমা দিতে হবে পরবর্তী শুনানির দিন এবং প্রকাশ্যে আলোচনা করা যাবে না এই তদন্ত যে সংবেদনশীল বিষয় যেটা, এমনটাই চাইছেন প্রধান বিচারপতি। যেরকমটা আমি তোমাকে বলছিলাম যে যেহেতু আজকে সিবিআই এর যে রিপোর্ট সেখানে একাধিক বিষয় উঠে আসতে পারে, তার কারণ এর মধ্যেই অনেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, কারা কারা সাক্ষ্য দিয়েছেন সেই বিষয়গুলি যেমন উঠে আসবে, কোন দিকে মোড় নিচ্ছে, কিভাবে এই গোটা ঘটনা হয়েছিল তার সম্পর্কেও ইঙ্গিত মিলতে পারে এবং রাজ্য সরকারের যে স্ট্যাটাস রিপোর্ট সেখানে উল্লেখ করা থাকতে পারে, যেটা আগের দিনও কপিল সিব্বল বলেছিলেন কত অংশ কাজ হয়েছে। তার কারণ এনটিএফ এর পক্ষ থেকে যে একটা তৈরি করে দেওয়া হয়েছে সেখানে যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে বারবার যে হাসপাতালগুলো রয়েছে তাদের পরিকাঠামোর উপরে জোর দিতে হবে। বারবার জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা তারা এই কথাটার উপরে জোর দিয়েছেন। রাজ্য সরকারের দাবি হলো প্রায় 94% কাজ শেষ হয়ে গেছে, বাকিটা আরজিকরের ক্ষেত্রে রয়েছে। তারা ছবিও সাবমিট করেছেন, কোথা থেকে এই কাজ হয়েছে সেই বিষয়ে তারা আপাতত একটা হলফনামা জমা দিচ্ছেন যে কতটা কাজ শেষ হয়েছে। তারই মধ্যে একটা অংশ যেটা প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন, সিভিক ভলেন্টিয়ার ইস্যু, কারা এই চুক্তিভিত্তিক কর্মী কিভাবে নিযুক্ত হন এবং একজন চুক্তিভিত্তিক কর্মীকে সত্যিই নিরাপত্তার দায়িত্বে রাখা যায়, এই প্রশ্নটা বারবার করা হয়েছিল। সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার নিয়েও একটি আলাদা হলফনামা জমা পড়েছিল। সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে রাজ্য সরকারের বিভিন্ন যুক্তির সাথে একটি যুক্তি দিয়েছিল যে সিভিক ভলেন্টিয়ার যে রুল রয়েছে সেখানে এই সিভিক ভলেন্টিয়ার যিনি নিযুক্ত হবেন তাকে ওই এলাকার বাসিন্দা হতে হবে, এরকম রুল রয়েছে। সেক্ষেত্রে সত্যি কি রোগী যারা রয়েছেন, তাদের পরিবার যারা রয়েছেন, যারা সারা রাত সেখানে হয়তো থাকতে বাধ্য হচ্ছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তাদের সবার নিরাপত্তা কি এই চুক্তিভিত্তিক কর্মীদের হাতে তুলে দেওয়া যায়, এ বিষয়ে মন্তব্য করতে পারেন প্রধান বিচারপতি। তবে শুভজিৎ, আজকেরই মনে করা হচ্ছে শেষবারের মতো শুনবেন এই মামলা ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি, যিনি নিজে এই মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছিলেন এবং একসময় তিনি এই তদন্ত যখন করাচ্ছিল সে সময় তিনি বারবার বলেছিলেন যে সিবিআই যেভাবে তদন্ত করছে সেই তদন্ত করতে দেওয়া হোক, এক্ষুনি সিবিআই এর উপরে কোনো রকমের চাপ তারা সৃষ্টি করতে চাইছেন না। কার্যত প্রধান বিচারপতি হিসেবে অবসর যেহেতু তিনি 10 তারিখে নিচ্ছেন, 8 তারিখে তার শেষ এজলাসে বসার শুনানি, তাই আজকের কোনো গুরুত্বপূর্ণ রায় হয় কিনা তার দিকেই তাকিয়ে সকলে রয়েছেন। তার কারণ শুভজিৎ, এরপরে যখন এই মামলা নতুনভাবে প্রধান বিচারপতি শুনবেন তাকে আবার শুরু থেকে শুনতে হবে, তাই আপাতভাবে বেশ কয়েকটা দিন এই প্রত্যেক আইনজীবীরাই চেয়েছিলেন যে যাতে তার ঘরে মামলাটি উঠুক এবং মামলাটি শুনলে তিনি যাতে কোনো গুরুত্বপূর্ণ রায় দেন। দুটো বিষয় ইতিমধ্যেই উল্লেখ করেছেন, যেটা আমরা দিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের কাছ থেকে পাচ্ছি, যেখানে তিনি বলেছেন যে শিয়ালদা কোর্টে চার্জ ফ্রেম হয়েছে, তদন্ত চলবে, যেহেতু সংবেদনশীল বিষয় তাই নিয়ে প্রকাশ্যে আলোচনা চলছে না, করা উচিত নয়, সেটা একটা বলেছেন এবং একই সঙ্গে দ্রুত নিষ্পত্তির আবেদন এদিনকে রাজ্য সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। কপিল সিব্বল বলেছেন দ্রুত তদন্ত করতে হবে। শ্রাবন্তী, খুব ইন্টারেস্টিং। এটা কেন হতে পারে এরকম একটা নিশ্চিতভাবে কেন এরকমটা হচ্ছে, সেক্ষেত্রে একটা বিষয় মনে করছেন আইনজীবী মহলের একাংশ যে যেহেতু ইতিমধ্যে চার্জ ফ্রেমও হয়েছে এবং রাজ্য সরকারের একটা আলাদা কৌশল হতে পারে যে কোথাও গিয়ে তারাও চাইছেন তিলোত্তম ইস্যুটা সলভ হোক, কারা এর মধ্যে জড়িত আছেন এটা একেবারে শীর্ষ আদালতের কাছে আনা। একই সঙ্গে এই মামলার যেভাবে রাজ্য সরকারকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে তাতে রাজ্য সরকার নিজেই জানাচ্ছে তদন্তটা শেষ হোক, তার কারণ সিবিআই কিন্তু এখন ইনভেস্টিগেশন করছে, তাই সিবিআইয়ের উপর একটা পাল্টা চাপও হতে পারে।
তার কারণ তারা পরবর্তী সময় বলতে পারেন যে এখন তো তদন্ত সিবিআই করছে, সেক্ষেত্রে কেন এতটা দেরি হচ্ছে বা নতুন কি কিছু উঠে আসছে, এই বিষয়গুলি পরবর্তী ক্ষেত্রে একটা চাপ দেওয়া যাবে এমনটাই মনে করে সম্ভবত কপিল সিব্বল এরকমটা বলছেন। এই মুহূর্তে রিপোর্ট করছেন এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের আরও একটা বিষয় যে এনটিএফ-এর স্ট্যাটাস রিপোর্টে লং টার্ম, শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম কী কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে 3টি পার্টে রিপোর্ট জমা পড়েছে এবং তারপর পরে এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করেন কপিল সিব্বল। অর্থাৎ একটা দিকে যেরকমভাবে তদন্ত কীভাবে গড়াচ্ছে, কীভাবে কতটা এগিয়েছে সেটা যেমন দেখা হচ্ছে, একই সঙ্গে গোটা দেশের চিকিৎসকরা যার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন যাতে এই ঘটনা দ্বিতীয়বার না হয় এবং ইনফ্রাস্ট্রাকচার, গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো সেটার বারবার প্রশ্নের মুখে পড়ছে, এই বিষয়টা নিয়েও যে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছে সেটার যে কাজ সেটা কী কী করছে এবং কীভাবে সেটার রূপরেখা সেটাও কিন্তু আজকের আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয় শুভজিৎ যে যেরকমভাবে যে রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, যেমন প্রত্যেকটা মেডিকেল কলেজে, সেটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হতে পারে, সাগর দত্ত মেডিকেল কলেজ হতে পারে, আমরা সেই হলফনামা দেখিয়েছি আমাদের দর্শকদের, যেখানে রাজ্য সরকার বলছে যে 90%রও বেশি কাজ সমাপ্ত হয়ে গেছে। এখন সত্যি কি 90% কাজ সমাপ্ত হয়েছে? পাল্টা আজকের জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের আইনজীবীরা সেটা তুলে দেখাবেন যে একটা ঘর শুধুমাত্র রেনোভেট করলে সেটাকে 100% কাজ করা হয়ে গেছে এটা বলাটা কোনো রকমভাবেই সঠিক নয়। তার কারণ যদি দেখা যায় যে ঘরটা অলরেডি ছিল সেই ঘরটা একটা রং করে 2টো বেড দিয়ে দেওয়া মানেই সেটা রেস্ট রুম হয়ে যাচ্ছে, তাহলে বাকি চিকিৎসকরা যাবেন কোথায়? এবং বিভিন্ন এই রিপোর্টটাতে দেখা যাচ্ছিল যে বহু জায়গায় শৌচাগারের ছবিও দিয়ে দেওয়া হয়েছে, সেটা কি সত্যিই রেনোভেট হয়েছে না নতুন করে পাশে আরও 2টো বাড়ানো হয়েছে তার সংখ্যা? সেই তথ্যগুলো আজকের এই চিকিৎসকদের পক্ষ থেকে তুলে ধরা হতে পারে, আইনজীবীরা সেখানে জোর সওয়াল করতে পারে। নজর থাকবে শ্রাবন্তী, নজর থাকবে, নজর রাখো। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে। বীরভূমের লালমাটিতে অনুব্রত কাজল ঠান্ডা লড়াই, কে এলো কে গেল দেখে কোনো লাভ নেই। হিংসা ছাড়াই লোকসভা ভোটে বড় লিড দিয়েছে কোর কমিটি। নাম না করে অনুব্রত মণ্ডলকে কি বার্তা দিলেন কাজল শেখ? কোর কমিটির সদস্যর বাড়ানো সওয়াল করেন অনুব্রত মণ্ডল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। মমতার উপর কথা বলার স্পর্ধা নেই, পাল্টা দাবি কাজল শেখের। পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন আমি করেছি, 2টো ইলেকশনেই অভাবনীয় রেজাল্ট করেছি। ঠান্ডা লড়াই যে বা যারা করছে সেটা তাদের বিষয়, আমি সবাই কিনে চলেছি এবং 2024-এর তার প্রমাণ দিয়ে দিয়েছি। কেউ বা নিজেকে যদি অনেক বড় কিছু ভাবছে, হয়তো ভুল ভাবছে। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী নিজে আছেন, স্বভাবতই কোর কমিটি রাখবেন না, কোর কমিটি মিটিং ডাকা হবে না, ভোট দিতে হবে না ছোট হবে, পুরোটাই দলনেত্রীর উপর নির্ভর করছে। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, কাজল শেখের মন্তব্যগুলো শুনলে, আমি পঞ্চায়েত নির্বাচন করিয়েছি, আমি লোকসভা নির্বাচন করিয়েছি, আমি দলের কথা বললেন না, কোর কমিটির কথা বললেন না। তারপরে বললেন কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছে, বীরভূমের দায়িত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে অনুব্রত মণ্ডলের নামটা করলেন না, কিন্তু নিশানা বোধহয় তাকেই করেছেন, অন্তত ওয়াকিবহাল মহল সে কথাই বলছে। একদমই। দেখো, রাজনৈতিক মহলে এই কথায় চর্চা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের নাম করলেন না, কিন্তু বারবার তিনি অনুব্রত মণ্ডলকেই খোঁচা দিচ্ছেন যে কে এলো এবং কে গেল এসব দেখে কোনো লাভ নেই। পাল্টা তিনি বলছেন যে যদি কেউ মনে করে থাকেন যে তিনি তৃণমূল কংগ্রেসের একজন বড় লিডার, তাহলে তিনি খুব ভুল করছেন। কারণ তৃণমূল কংগ্রেসের একজনই লিডার, তিনি হলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি এটাও বললেন যে 2024 সাল এবং পঞ্চায়েতের নির্বাচন, সেই নির্বাচন তিনি করিয়েছেন এবং সর্বাধিক লিড দিয়েছেন। বিগত যে নির্বাচনগুলি হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে তিনি লিড দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কাটাকাটি, হিংসা, খুনোখুনি ছাড়া বীরভূম জেলাতে রাজনীতি হতে পারে। বারবার কিন্তু অনুব্রত মণ্ডলের নাম না নিয়ে অনুব্রত মণ্ডলকেই কার্যত খোঁচা দিতে চাইছেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। কাজল শেখ একটা সময় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা, একটা সময় তিনি কার্যত পিছনের সারিতে থাকতেন, কিন্তু অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সামনে নিয়ে আসেন, কোর কমিটি গঠন করা হয়। কাজল শেখ এখন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। সেই কাজল শেখ আজকে মন্তব্য করেছেন, কার উদ্দেশ্যে মন্তব্য নাম করেননি, কিন্তু অনেকেই বলছেন অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যেই কাজলের এই মন্তব্য। কি করেছেন তিনি মন্তব্য, শোনাই একবার। পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন আমি করেছি,
দুটো ইলেকশনেই অভাবনীয় রেজাল্ট করেছি। ঠান্ডা লড়াই যে বা যারা করছে সেটা তাদের বিষয়, আমি সবাই কিনে চলেছি এবং 2024-এর তার প্রমাণ দিয়ে দিয়েছি। কেউ বা নিজেকে যদি অনেক বড় কিছু ভাবছে, হয়তো ভুল ভাবছে। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী নিজে আছেন। স্বভাবতই কোর কমিটি রাখবেন না, কোর কমিটি মিটিং ডাকা হবে না, ভোট দিতে হবে না ছোট হবে, পুরোটাই দলনেত্রীর উপর নির্ভর করছে। এদিকে আসন্ন 6 বিধানসভা উপনির্বাচনে অন্যতম হারোয়া বিধানসভা কেন্দ্র। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার বনাম বিরোধীদের নারী নিরাপত্তা ইস্যুতে সরগরম হারোয়া। তৃণমূলের তরফ থেকে দাবি, আরজিকর কাণ্ড সেভাবে গ্রাম বাংলায় কোনো প্রভাব ফেলেনি, ভোট বাক্সে ডিভিডেন্ড দেবে তাদেরকেই। ব্যর্থ হয়েছে বিজেপি, ব্যর্থ হয়েছে শুভেন্দু অধিকারী, ব্যর্থ হয়েছে সুকান্ত মজুমদার, ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী, ব্যর্থ হয়েছে অমিত শাহ। আবার এখানে যতই জোট করুক আর যতই ভোট করুক, ভোটের কোনো মূল্য নেই। ভোটের মূল্য আছে, সেই ভোটে ব্যাপক ভোটে তৃণমূল জিতবে। এদিকে বিরোধীরা তারা দাবি করছে ভোট বাক্সে কাজ করবে না তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার। মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, বাইরের মায়েরা বা বাড়ির লক্ষ্মীরা যদি ভোট দিতে পারে, কোনো লক্ষ্মীর ভান্ডার কাটবে না। ভারতীয় জনতা পার্টি হারোয়া উপনির্বাচনে জিতছে। হারোয়ার মহিলারা, হারোয়ার মায়েরা, বোনেরা যথেষ্ট এটা নিয়ে সোচ্চার এবং তারা এডুকেটেড পার্সন। হারোয়ার যারা মেয়েরা আছে যথেষ্ট এডুকেটেড, শিক্ষিত, তারা শহরতলিতে বাস করে, তারা আরজিকর নিয়ে যথেষ্ট সজাগ হয়েছে আগের তুলনায়, আর তারা লক্ষ্মী ভান্ডারটাকে বর্জন করবে। দেখুন, নেতারা তাদের মতন করে দাবি করতেই পারেন, নারী সুরক্ষা হোক বা লক্ষ্মীর ভান্ডার, এক্ষেত্রে দ্বিধা বিভক্ত হারোয়ার মহিলারা। হারোয়া বিধানসভা নির্বাচনে আরজিকর কাণ্ডের উপর যে প্রভাব পড়বে, কারণ মেয়েটা নির্যাতিতা, আর মেয়েটা নির্যাতিতা বলে মেয়েটার হয়ে সবাই লড়েছে। আরজিকর ব্যাপার আলাদা ব্যাপার সম্পূর্ণ, আর লক্ষ্মীর ভান্ডার সম্পূর্ণ আলাদা ব্যাপার। এর মধ্যে কোনো প্রভাব পড়বে না, আরজিকরের সাথে কোনো সম্পর্ক নেই লক্ষ্মীর ভান্ডারের। লক্ষ্মীর ভান্ডার প্রভাব ফেলবে না মনে হয় না সেরকম পড়বে, যাদের লোভ তারা নেবে, কিন্তু প্রত্যেকের ঘরে মেয়ে আছে এখন। আমি মনে করি মেয়েদের আগে নিরাপত্তার দরকার, টাকার দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার প্রভাব ফেলবে না, কোনো মতে এখানে লক্ষ্মী ভান্ডার প্রভাব ফেলবে না, কারণ এটা মেয়েদের লড়াই। এতদিন ধরে যে লড়াইটা চলছে, সবাই ছিল, আমরা হয়তো ঘরে বসে ছিলাম, তাও চেষ্টা করেছি। আমরা চাই সব মেয়েরা ওই আরজিকর কাণ্ডের বিচার হোক, নির্যাতিতার সব মেয়েরাই চাই। কিন্তু আর এতে লক্ষ্মী ভান্ডার আমাদের যে আমরা পাই মহিলারা, সেই লক্ষ্মী ভান্ডার পেয়ে সবাই উপকৃত। এর সঙ্গে আরজিকর কাণ্ডের কোনো হয় না।